আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমি কৃষক ভাইদের উদ্দেশ্য করে একটি পরামর্শ দিব। আজকে আমি যখন মসজিদ থেকে বের হয়ে আসি, তখন দেখলাম একটা শিশু বলতেছে 5 কেজি আলু 100 টাকা। অর্থাৎ তার কেজি প্রতি বলতেছে 20 টাকা করে কেজি পড়তেছে। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি কেজি তুমি কত করে কিনেছো? বললো 15 টাকা 16 টাকা এরকম পড়েছে। দেখুন এই কৃষক শিশুটা 15-16 বছর একটা শিশু, যখন সে কারণ বাজার থেকে কিনে আনছে, বললো 15 টাকা কেজি পড়লো। তার মানে কি? কারণ বাজার অবশ্যই যেখান থেকে কিনে আনছে 12 টাকা বা 13 টাকা। তো যে এরকম কয়েকটা হাত বদল হওয়ার পর কৃষক কি নিশ্চয়ই এত টাকা পাঠায়? দেখা গেলো যে সে পাইছে 8 টাকা 10 টাকা বা এরকম আর একটু কম হইতে পারে। এখন এই অবস্থা, সামনে তো তার আরও খারাপ অবস্থা হইতে পারে, আলুর দাম আরও কমে যেতে পারে। তখন তো কৃষক হতাশ হয়ে যাবেন। তার দাম না পেয়ে দেখা যাবে আবার অনেকে রাস্তায় আলু ফেলে দিচ্ছেন। আমরা যেন এরকম মনমানসিকতা নিয়ে আমরা আর না আগাই সামনে। অর্থাৎ আমার লস হইতে পারে বা এরকম যদি ধারণা থাকে, তখন আমি চিন্তা করব যে আলুটা আমি প্রসেস কীভাবে করব ভবিষ্যতে, যাতে দাম পাইতে পারি, যাতে আমি হয় স্টোরে রাখবো, যদি স্টোর সম্ভব হয় রাখবো, আর তা না হলে কিছু কিছু আলু আমরা প্রসেস করা শিখবো। ছোট্ট একটা অভিজ্ঞতার কথা বলি। আমরা 8 ভাই বোনের সংসার ছিলাম, আমার বাবা মা সহ 10 জনের মতো। আমার 1979 সালে দেখছি আমার আম্মার হাতে খুবই অল্প টাকা দিতেন। 1300 টাকা বেতন পাইতেন আব্বা, তার মধ্যে 1000 টাকা দিতেন, আব্বা 300 টাকা রাখতেন। তো এই 1000 টাকা সংসার 13 জনের বা 10 জনের সংসার কীভাবে চলে সারা মাস? তখন দেখতাম আমার মা খুব পরিশ্রম করতেন, হাঁস পালতেন, মুরগি পালতেন, ডিম বিক্রি করে আমাদের লেখাপড়া করাতেন। আমার মা খুবই মিতব্যয়িত ছিলেন, এবং তার একটাই আশা ছিল যে আমরা যেন মানুষ হই। অর্থাৎ আমার মা কিন্তু মাত্র পঞ্চম পাস একটা মহিলা, কিন্তু উনি আমাদেরকে এক একজনকে এরকম বড় বড় পদে প্রতিষ্ঠিত করেছেন। আমি আল্লাহ তাআলা আমাকে ডক্টর পদেও শেষ করতে পেরেছি, আমি পিএইচডি করেছি। আমার এক ভাই ইঞ্জিনিয়ার, আরেক ভাই ডাক্তার, এক ভাই এরকম বোন আছে, আরেক বোন কৃষিবিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের 8 ভাই বোনের মধ্যে আমরা 7 ভাই বোন চাকরিজীবী আর কি। তাহলে কেন বললাম যে দেখেন, মানুষ চেষ্টা করলে পারে মানুষ করতে। এখন আমি যেটা বলতেছিলাম যে কৃষকরা যারা এরকম কেন যে তার আলুটা অনেক সময় রাস্তায় ফেলে দেন, তখন আমার মা দেখছি যে এই যে এখন যে আমরা পটেটো চিপস খাই, তখন কিন্তু এইসব চিপসের প্যাকেটের কিছু ছিল না, কিন্তু মায়ের ঠিকই বুদ্ধি ছিল। সে মা কী করতেন, আমরা অনেক সময় কম দামি আলু, এক সাইড পচা থাকে, থাকে 1 মণ 2 মণ আলু কিনে নিয়ে আসতাম। আনার পরে ওই আলুটা আমার পচা অংশ কেটে দিয়ে বাকি আলুটুকু সুন্দর সুন্দর ধুয়ে সাদা পাতলা পাতলা করে কেটে চিপসের মতো কেটে রোদে লবণ পানিতে ধুয়ে রোদে শুকাইতেন। এবং যখন আমাদের ক্ষুধা লাগতো মাঝে মাঝে বিকালবেলা, ওটা তেলে ভেজে দিতেন। অর্থাৎ চিপসের থেকেও বেশি মজা ডাইরেক্ট আলুর চিপস। এখন বাসের ভিতরে মানে জায়গায় জায়গায় পাওয়া যায়, যেমন পটেটো চিপস করে বিক্রি করে বাসের ভিতরে 10 টাকা করে। তো সেরকম সেটা বললাম যে কৃষক ভাইরাও কেন আমরা এরকম চিন্তা করতে পারি না? আমি যখন আলু এরকম দাম কমে যাবে, আমি 5 টাকা 2 টাকা 3 টাকা আলু বিক্রি করবো না, 1 টাকা বিক্রি করবো না। তখন আমি চিন্তা করবো যে আমি প্রসেস করে রাখবো, আলুটা কেটে রোদে শুকাই রাখবো, রোদে ধুয়ে। যেমন এরকম হবে অনেক কৃষক ভাইরা, অনেক ব্যবসায়ীরা এরকম করে আলুর প্যাকেট করে বাজারে বাসের ভিতরে বিক্রি করতেছেন। তা আমরা যদি ওটা শুকিয়ে রাখি, তো পরবর্তী সময় আমরা যে কোনো সময় এটা ভাইজা প্যাকেট করে বিক্রি করতে পারবো। তাহলে তো আমার তো আর তখন 1 টাকা 2 টাকা 3 টাকা কেজি বিক্রি করা লাগলো না। আমার কিন্তু আলুর প্রোডাকশন করতে অনেক টাকা খরচ হয়ে গেছে, এটা আমার মাথায় চিন্তা করতে হবে। আর ব্যবসায় লাভ লস আছে, একবার লস হলে আরেকবার লাভ হবে ইনশাল্লাহ। এই জন্য ঝুঁকি নিতে হবে সবসময়। একবার লস হয়ে গেলো দেখে যে আমি আমার এত কষ্টের প্রোডাক্টটা রাস্তায় ফেলে দেবো, এটা আমি কখনোই করবো না। প্রয়োজন আমার জমিতে থাকবে, আমার জমিতে ওইটা মিশে গেলে আমার জমিতে সার হবে, আবার জৈব পদার্থ মিলে আবার জৈবিক সার তৈরি হয়েছে, তাও আমি রাস্তায় ফেলে দেবো না বা এরকম কিছু করবো না। সাথে আমার খেয়াল রাখতে হবে, যেটা বলতেছিলাম, ওই যে তখন 1979 সালে যদি আমার মা আমাদের পটেটো চিপস করে খাওয়াইতে পারতেন, এখনকার কৃষকরা বা মা বোনেরা কেন সেই পদ্ধতি অবলম্বন করেন না? তারা কেন, আমাদের কৃষক ভাই যারা পরিশ্রম করে এই আলুটা উৎপন্ন করতেছেন, তারা কেন আবার সে আলুর প্রসেসে চলে আসতেছেন না? একটা মেলায় দেখেছিলাম 50 থেকে 60 প্রকার আলু দিয়ে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করা হয়। আলুর মেলাতে গিয়েছিলাম একবার। তো সেরকম মেলা যদি আবার আয়োজন করা হয় বিভিন্ন জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে,
তাহলে কিন্তু দেখবেন কৃষকরা আর কোনো ক্ষতির মধ্যে পড়বে না। আলু বেশি উৎপন্ন হয়ে গেলে, যেমন এবার ফুলকপি দেখলাম অনেক উৎপন্ন হয়েছে, কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকে ইউটিউবে ভিডিও দেখলাম ফুলকপি নষ্ট করে রাস্তায় ফেলে দিচ্ছেন। কেন এরকম করবেন? এটা তো অনেক আগের থেকে প্রচলিত। যদি আমার মায়ের হাতে আমি নিজে আমরা খেয়েছি, ফুলকপি দিয়ে বেসন দিয়ে ভেজে দিলে একটা সুন্দর একটা প্রোডাক্ট তৈরি হতো, যেটা আমরা এখন বর্তমানে দেখি বিভিন্ন ফাস্টফুডের দোকানে দেখি ফুলকপি দিয়ে ফুলকপি ভাজা পাওয়া যায়। অথচ এটা কিন্তু অনেক আগে থেকে আমরা খেয়ে আসছি। হয়তো এখনকার মা বোনেরা সেরকম মতো পরিশ্রম করতে চায় না, এরকম করেন না। তা কৃষকদের বাইরে বলবো, এরকম নানান প্রযুক্তি বা বুদ্ধি আছে, এটা আপনারা হয়তো পাবেন, ইউটিউবে সার্চ দিলেও পাবেন। আমরা নিজের থেকেও একটু কম খরচের ভিতরে এটা যদি আমরা করে কিছু আশেপাশের বাজারও বিক্রি করি, সাথে সাথে তেলে ভাইজা যদি বাজারে নিয়েও বিক্রি করি, তাহলে দেখবেন যে আপনার প্রোডাক্টটা অনেক অনেক দামে বিক্রি হয়ে যাচ্ছে। যেই ফুলকপিটা 1 টাকা বিক্রি করবেন, সেটাই আপনি তেলে ভাইজা বেসন দিয়ে ভেজা বাজারে বিক্রি করে দেখেন কত সুন্দর বিক্রি হয়। আমরা তো শুধু রমজানে এটা খাওয়া শিখছি, বেগুন ভাজা, তারপর আলু চপ, তারপরে পেঁয়াজু। এই এখনও তো পেঁয়াজু মানুষের শাকসবজি বাঁধাকপি দিয়ে পেঁয়াজু বানায়, মানে তেলে ভাজা বিক্রি করে বেসন দিয়ে। তাই ওইটাও যেরকম আছে, ঠিক এরকম প্রতিটা প্রোডাক্টেরই একটা প্রসেস প্রোডাক্ট আছে। এটা যদি আমরা তৈরি করা শিখে নিই, তাহলে কিন্তু আমাদের আর এত লসের সম্মুখীন হতে হবে না। তাই আশা করি কৃষক ভাইরা কিছুটা হলেও আমার এই বক্তব্যের দ্বারা উপকৃত হবেন। আর সবসময় ব্যবসায় ঝুঁকি থাকবেই, এটা যেন মন খারাপ করবো না। আল্লাহর উপর ভরসা করে ইনশাল্লাহ আমরা পরবর্তী আবার কৃষির উৎপাদনের দিকে ঝাঁপিয়ে পড়ব। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।